আমার অনুভূতিটা হচ্ছে গিয়ে তুফান একটা ভালো ছবি বানানোর চেষ্টা করা হয়েছে এবং দর্শকদের অনেকের রেটিংয়েই ছবিটা ভালো হয়েছে। তবে নেটিজেনদের বা ধরেন হচ্ছে ভার্চুয়াল মিডিয়াতে কিন্তু এর বিপরীত ধর্মীয় আলোচনা আছে যে ছবিটা আসলে ভালো হয়। এখন যদি আমার ব্যক্তিগত মতামত বলেন, ছবিটার অনেক দৃশ্যই কিন্তু সামঞ্জস্য আছে অনেক ছবির সঙ্গে, এবং এই থাকাটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে দোষের কিছু দেখছি না। যদি কোনো পরিচালক ধরেন সফলভাবে কোনো দৃশ্যকে অনুকরণ করতে চায়, তিনি তার মতো করে যদি করেন তাহলে এটা বেশি ভালো। এখন দেখা গেল যে আপনি কোনো ছবিতে আছে যে ওইখানে ট্রাক উড়াই দিছে, আপনিও ট্রাক উড়াচ্ছেন, কিন্তু আপনার দেশের কৃষ্টি কালচার বা পরিস্থিতির সঙ্গে ট্রাকটা যায় না। তো এটা অতীতেও আমাদের অনেক ছবিতে একই কাজ করা হইতো, এখনো সেই জায়গাটা আছে। এবং তুফান ছবিটা মূলত অনেকেই বলছেন যে ওই একটা যুগ ছিল কিন্তু কি বিবেকচন্দ্র রায় আমরা কাটপিস করে ইধার উধার করে মালজোড়া লাগিয়ে লাগিয়ে একসময় ছবি তকমা হিট হইত, তো এটা কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেছিল। কিন্তু তুফান ছবি দিয়ে এটা কিন্তু আবার এস্টাবলিশড হলো যে যদি আপনি নকল ছবি ভালো বানাইতে পারেন তাহলে আর কিছু না একটা জায়গা তৈরি করতে পারবেন। আর যদি বড় কোনো ব্যানার থাকে, ধরেন বড় বড় ব্যানার, তাইলে একটা মানে কি বলা চলে একটা আওয়াজ তুলতে পারবেন। আপনি যে জায়গাটা টেনে নিয়ে আসছেন খুব কঠিন একটা জায়গা, মানে ধর্মকে বা ধরেন এই আপেক্ষিক বিষয়কে টেনে আনা একদিকে উচিত না। কেন রাব্বুল আলামিন বলছে আমার ইশারা ছাড়া একটা পাতাও লড়ে না। আমি যা নির্ধারণ করে দিচ্ছি মানুষের রিজিক সেই জায়গায় যায়। সো দ্যাট এরকম যদি বিষয় হইতো যে আপনি মিডিয়াতে কাজ করছেন অথবা চলচ্চিত্র বানাচ্ছেন, গান গাচ্ছেন, নাচছেন, তা পুরোপুরি হারাম, তাইলে হচ্ছে গিয়ে পৃথিবী তখনই ধ্বংস হয়ে যেত, রাব্বুল আলামিন তখনই ওই জায়গাটাকে ধ্বংস করে দিত। আপনি জানেন কিনা আমি জানি না, কারণ ছোটবেলায় আমিও মক্তবে পড়েছি আর কি। আমাদের একটা ব্যাপার থাকতো আগে, এখন যেহেতু নাই, মাদ্রাসা না হোক মক্তবে পড়াইতই আপনাকে, আপনি কোরআন শরীফটা ঠিকমতো পড়ার জন্য। তো সেই সময় একটা গল্প শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন মহিষ চড়াইতেন তখন এক ইহুদির বাড়িতে হচ্ছে গিয়ে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, গান বাজনা হচ্ছিল। তো তখন রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠায়, রাসূলুল্লাহ ইন্টারেস্টেড হয়েছিলেন ওই গান বাজনা শুনতে যাওয়ার জন্য, তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় ওনাকে কিন্তু ঘুম পাড়ায় দিয়েছিল। 3 দিন ওই বাড়িতে হচ্ছে গিয়ে গান বাজনার আয়োজন চলছিল, সেই জন্য ওনাকে 3 দিন ঘুম পাড়াচ্ছে। মানে কি পরে কি ব্যাখ্যাটা হলো যে যদি গান বাজনা জায়েজ হয়ে যেত, বিষয়টা মাথায় নেন, কিন্তু জায়েজ হয়ে যেত, 5 ওয়াক্তের নামাজ যেমন জায়েজ হয়ে যেত, এইটার কারণে রাসূলুল্লাহকে ঠেকানো হয়েছে। ওইখানে কিন্তু বলা হয় না যে না জায়েজ হয়ে যেত। সো দ্যাট এই তর্কটা আপেক্ষিক, মানে আপনি যেটা বলছেন যে এই তর্কটা আপেক্ষিক। যারা বলেন আমি মনে করি যে বাড়ায় চারায় বলেন যে বিনোদন মিডিয়াতে কাজ করা বা সেটা একটা বিশাল তর্ক হতে পারে, কিন্তু যারা স্কলার আছেন তারা তাইলে হচ্ছে গিয়ে এখন মিডিয়াতে আইসা বক্তব্য দিতেন না, হাদিস কোরআন নিয়ে কথা বলতেন না। একসময় তারা বলতেন যে এটা হারাম, এটা করা যাবে না। তো এগুলো আসলে বিতর্কিত বিষয়। যেটা করতে চাইছে অতিরিক্ত চুরি করলে যা হয় আমি মনে করি আমাদের মানে আমি সবসময় বলি যে চলচ্চিত্র একটা ফর্মুলা, মানে জীবনের একটা ফর্মুলা থেকে নিয়ে চলচ্চিত্র তৈরি হয়। আপনারা দেখবেন যে যমক যখন হচ্ছে যে 2টা বাচ্চাকে দেখানো হয়, একজনকে আঘাত করলে আরেকজন আঘাতপ্রাপ্ত হয়। তো ওই আঘাতপ্রাপ্ত জায়গায় দেখা যায় যে অনেক সময় একটা যমক যা চিন্তা করে আরেকটা যমক তা কল্পনা করতে পারে। তো ওই ফর্মুলাটাকে হয়তো ইউজ করতে গিয়া এরা আসলে এটা জগা খিচুড়ি বানায় দিচ্ছে। এই ছবিটা দেখতে গিয়ে একটা জিনিস মনে হয়েছে যে অতিরিক্ত প্রচারণা, বা ওই যে অনেকে একটা কথা বলে যে বারবার মিথ্যা বললে মিথ্যাটা একটা সময় সত্য হয়ে যায়। তো এই ছবির বেলায় আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এইটাই খুব মানে বাস্তবতা। যে আপনি দেখেন এই ছবিতে আরেকটা জায়গায় আপনি উল্লেখ করেছেন যে নায়িকার সাথে যে নায়িকাটা ড্রেসম্যান থাকে তার সাথে প্রথম পরিচয় হয় হচ্ছে গিয়ে সাকিব খান একটা ভুলে নাচে যখন ঢুকে যায়। তো তারপরে কিন্তু এই নায়িকাটার সাথে প্রেম কখন হলো এটা কিন্তু দেখানো হয় না, কিন্তু একটা সিনে দেখালে সাকিব খানের ঘাড়ে হাত দিয়ে সে কথা বলছে চুমা দাও। হ্যাঁ, এই যে বিষয়গুলো যে অনেক অসঙ্গতি আছে, কিন্তু যখন আপনি একটা সময় একটা ছবি সাকসেস হয়ে যাবে আর একজন পরিচালককে সবাই দেবতা বানিয়ে ফেলবে পরিচালকদের, ওই যে বললাম মিথ্যাকে অনেক সময় বলতে বলতে সত্য হয়, সেই জায়গায় তো আসলে বলার কিছু। নেটিজেনদের কাছ থেকে ধরেন আলোচনা সমালোচনা বা আমাদের দেশের বিজ্ঞ চলচ্চিত্র প্রযোজক যারা আছেন, আপনারা যেরকম সাংবাদিকতা করেন আপনারা কিন্তু হেডলাইন দেখলেই বুঝতে পারবেন এই নিউজটা সত্যতা কতটুকু মিথ্যা কতটুকু, ভিতরের অংশ পড়লেও বুঝতে পারবেন যে এইটার সোর্স কি হইতে পারে। তেমনি আমরা যারা ছবি প্রযোজনা করে আমাদের চলচ্চিত্র প্রযোজকরা বা আমরা যারা নাটক প্রযোজনা করি বা নির্মাণ করি, আমরা কিন্তু দেখলে বুঝতে পারি এই নাটকটায় বা চলচ্চিত্রে কত টাকা খরচ হতে পারে। তো এই ছবিতে আসলে যে আওয়াজটা তোলা হয়েছে অনেক প্রযোজকের সাথে আমিও একমত যে এত টাকা আসলে খরচ হয় না, এটা একটা আওয়াজ। তো আওয়াজ দিয়ে যে একটা বড় জায়গা দখল করা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নরেন বিশ্বাস বাংলার টিচার, উনি বলছিলেন ধমক দিয়ে চমক সৃষ্টি করা যায়। তো
তো এখানে আমি দেখলাম আওয়াজ দিয়ে একটা চমক সৃষ্টি করতে পারছে, এটা বাংলাদেশের সম্ভব, কিন্তু কলকাতা তো আওয়াজের জায়গা না রে ভাই। কলকাতায় সব আমাকে চেয়ে বড় বড় মুন্সিরা থাকে, ওদের মুন্সিয়ানার সাথে আপনি আওয়াজ দিয়ে পারবেন না। তো আপনি দেখেন, আপনি আওয়াজ দিচ্ছেন যে দুটো সুপারস্টার নিয়ে আপনি কাজ করবেন, হ্যাঁ, হঠাৎ করে এক সুপারস্টার ধাম করে আপনারা বাড়ি দিয়ে দিল, কি নিউজ, দেব বলে ফেললো। আমি তো এই পরিচালককে চিনি না, ওর ছবিতে কাজ করার তো প্রশ্নই আসে না। ওখানে যে আপনি আওয়াজ দিয়ে পারবেন না, এটা কলকাতাবাসী কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আমার দেশে ধরেন আমি যে কোনো হিরো, যেমন আমি নিজেই সাকিবের ভক্ত, কারণ আনডাউটেডলি আনপ্যারালাল একটা সুপারস্টার সাকিব খান। এখন সাকিব খান তৈরি হতে সময় লাগে, কিন্তু আপনার যে যা ভুল আছে সেগুলো তো আমাকে ধরাই দিতে হবে, অথবা আমি যদি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, আমাকে সেটা বলতেই হবে। আপনার ভক্ত আমি সেটা আলাদা জায়গায়, কিন্তু ভুলগুলো আমাকে তো ধরাই দিতে হবে। আবার যদি কেউ ধরেন আপনার কাছে বন্দুক রেখা ওয়াসিয়ত, মানে আপনি আগেই ওসিয়ত করে লইতেছেন, সাকিবের কান্দে বন্দুক রেখে আমি একটা ওসিয়ত করতেছি, নিশুরে আমি নাম্বার 1 বানাই ছাড়বো, এই দেখবেন সাকিবিয়ানরা পল্টি লয়ে লইব, সাথে সাথে বলবো বেটা তোরে তুফান দিকে ছেড়ে দিছি, ওসিয়ত করে তুই নিশুরে সুপারস্টার বানাবি, সাইজ করে দেবো, দেখেন লাগলো বইলা।